প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে আলোচনা করব কৃত্রিম উপগ্রহের মানে স্যাটেলাইটের উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে অঙ্কগুলো বোর্ড পরীক্ষা এডমিশন টেস্টে আসে সেগুলো। আশা করি এই কৃত্রিম উপগ্রহের অঙ্কগুলো করলে তোমার বোর্ড পরীক্ষা বলো এডমিশন টেস্ট বলো কোথাও তুমি আটকাবে না। আমি দুই ভাগে ভাগ করে দিব ভিডিওটা। প্রথমে 3টা অঙ্ক দিব, তারপরে পরবর্তীতে আরো কয়েকটা অঙ্ক দিব। আজকে প্রথম 3টি অঙ্ক দেখি। কৃত্রিম উপগ্রহের অঙ্কের 2টি ক্লাস করলে আর কোথাও এই কৃত্রিম উপগ্রহের সমস্যা নিয়ে আটকাবে না আশা করি। এখন আমরা জানবো কৃত্রিম উপগ্রহ আমরা 3 ধরনের এই এই আজকের ক্লাসে 3 ধরনের ক্রিয়েটিভ করার চেষ্টা করব। দেখো, সৃজনশীল একে আমরা শিখব যে কৃত্রিম উপগ্রহটার স্থায়িত্ব এবং মহাকর্ষ কাজ, এই টাইপের ক্রিয়েটিভ আসলে কিভাবে করতে হয় সেটা। সৃজনশীল 2-এ শিখব কক্ষপথের তুলনা এবং ভূস্থির অবস্থা বোঝানোর জন্য, মানে ভূস্থির উপগ্রহ কি না সেটা বোঝানোর জন্য আমরা কি করতে হবে সেটা শিখবো। এই ধরনের ক্রিয়েটিভ আমরা করতে পারবো। তারপরে 2 উপগ্রহের বেগ, পর্যায়কাল, ভূস্থির উপগ্রহের শর্ত, তারপর ভূস্থির উপগ্রহ কিনা, এগুলো আমরা জানতে পারবো। সৃজনশীল 3-এ শিখবো আমরা এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেলে শক্তির যে পরিবর্তন হয়, নতুন কক্ষপথে মোট শক্তি কত হয়, কক্ষপথ পরিবর্তনে পর্যায়কালের কেমন পরিবর্তন হয়, এই 3 টাইপের ক্রিয়েটিভ আমরা শিখে যাব। তাহলে প্রথম টিপ, এই 3টে টাইপের ক্রিয়েটিভ শিখলে এই 3 টাইপের যে কোনো ক্রিয়েটিভ আসুক না কেন আশা করি তোমরা সবাই পারবে। ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো। এখন দেখো সৃজনশীল 1। সৃজনশীল 1-এ কি আছে? সৃজনশীল 1-এ পৃথিবীর পৃষ্ঠ থেকে 2 × 10⁴ কিলোমিটার উচ্চতায় 1200 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহকে 3.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে আবর্তন করানোর চেষ্টা করা হচ্ছে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁻3, এটা পাওয়ার হবে, ভুলে আমার কারেকশন যখন এডিট করছি তখন পাওয়ারটা দেওয়া হয় নাই। আচ্ছা যাই হোক, তোমরা জানো এমনিও 6.4 10⁻3 কিলোমিটার, কিলোমিটারকে মিটার করতে হবে, 3টা পাওয়ার। ভর আছে দেওয়া, জি দেওয়া আছে, জি এর মান অবশ্যই মুখস্থ করবে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এই একক সহ মুখস্থ করবে, একক অবজেক্টিভ আসে, মানও আসে, আবার অঙ্ক করতে লাগবে। এখানে দেওয়া আছে এই অঙ্কে, তার মানে এই নয় যে সব অঙ্কে এই মানগুলো দেওয়া থাকবে। এই মানগুলো তোমাকে মুখস্থ করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে। এখন উদ্দীপকে কি কি তথ্য দেওয়া আছে? অঙ্ক করার নিয়ম হলো যখনই আমরা একটা অঙ্ক করব, উদ্দীপকে কি কি তথ্য দেওয়া আছে সে তথ্যগুলো আমরা লিখব। তথ্যগুলো লেখার পরে তুমি যদি সূত্র মুখস্থ থাকে তাহলে আর অঙ্কে কেউ আটকাতে পারবে না। তাহলে দেখো, পৃথিবীর ভর আমরা জানি কত, 6 × 10⁻24। পৃথিবীর ভর এখান থেকে এখানে দেওয়া নাই, তারপরেও আমাদের আছে দেওয়া। হ্যাঁ, পৃথিবীর ভর দেওয়া আছে, নাও দেওয়া থাকতে পারতো। তাহলে পৃথিবীর ভর আমরা লিখবো, পৃথিবীর ভর লিখলাম। তারপরে কি আছে? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, কিলোমিটারে আছে, কিলোমিটারকে মিটার করতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়। তাহলে 1000 দ্বারা গুণ করলে কিলোমিটারে 3 আছে, মিটারে হবে 10⁶। 1000 মানে আরো 3 বাড়বে, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 10⁶। এরপরে উপগ্রহটার ভর কত আছে? 2 × 10⁴ কিলোমিটার। উপগ্রহের ভর দেওয়া আছে 1200 কেজি, লিখবে, যা যা দেওয়া আছে সব লিখবে। তারপরে উচ্চতা, কত উচ্চতায়? পৃথিবীর পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায়, 2 × 10⁴ কিলোমিটার উচ্চতায়। তাহলে কিলোমিটারকে অবশ্যই মিটার করবে, তাহলে 1000 দ্বারা গুণ হবে, তাহলে 4 এর সাথে 1000 দ্বারা গুণ করলে 7 হয়ে যাবে। তাহলে উপগ্রহের উচ্চতা h = 2 × 10⁷ মিটার। কিলোমিটারকে সবাই নিশ্চয়ই মিটার করতে জানো, 1000 দ্বারা গুণ মানে 10⁻³ দ্বারা গুণ। তাহলে এখানে 10⁴ আর 3 মানে 7, 10⁷ মিটার। সমস্যা থাকলে কমেন্টে জিজ্ঞেস করবে। মহাকর্ষ ধ্রুবকের মান অবশ্যই মুখস্থ করবে, ঠোঁটস্থ করবে। মহাকর্ষ ধ্রুবকের মানটা আমরা লিখবো। এরপরে দেখো আমরা এখন অঙ্ক করব।
সৃজনশীল প্রশ্ন 1-এর গয়ে কি আছে? কৃত্রিম উপগ্রহটিকে ভূপৃষ্ঠ হতে, কোথা থেকে? ভূপৃষ্ঠ হতে উল্লেখিত উচ্চতায় তুলতে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। এখন এই এক স্থান থেকে আরেক স্থানে কৃত্রিম উপগ্রহ বলো বা অন্য কোনো বস্তু বলো, এই মহাকর্ষ বল দ্বারা যে কাজ হয় সেই কাজের সমীকরণটা কি? দেখো, মহাকর্ষ বিভব শক্তির পরিবর্তনের কাজ, তাহলে কাজের সূত্র কি হবে? এটা কাজ বলতে পারি, কাজের সমীকরণ যা, শক্তির সমীকরণও কিন্তু তাই। এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করতে প্রয়োজনীয় শক্তি বললে আমরা ডাব্লিউ লিখলেও কোনো অসুবিধা নাই, ই লিখলেও কোনো অসুবিধা নাই, একই সমীকরণ। তাহলে আমাদের সম্পাদিত কাজ বের করার জন্য কি করতে হবে? ডাব্লিউ সমান জি এম এম 1/, কোথায় ছিল প্রথমে? উপগ্রহটা ভূপৃষ্ঠে, তাহলে 1/, আদি অবস্থান পৃষ্ঠ, তাহলে পৃষ্ঠের দূরত্ব চিন্তা করতে হবে কোথা থেকে? কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে। যে কোনো দূরত্ব আমরা চিন্তা করব পৃথিবীর কেন্দ্র থেকে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব কত? ব্যাসার্ধের সমান ক্যাপিটাল আর, মাইনাস এই উচ্চতায় তুলবো, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত হয়ে গেল? আর তো আগে থেকেই আছে পৃষ্ঠেও, আর তার সাথে এস যোগ হবে আর প্লাস এস, তাহলে শেষ অবস্থান কোথায়? আর প্লাস এস দূরত্বে। পৃথিবীর কেন্দ্র থেকে শেষ অবস্থান কোথায়? আর প্লাস এস দূরত্বে। তাহলে আমার সূত্র কি হবে? ডাব্লিউ সমান জি এম এম 1/r মাইনাস 1/r প্লাস এস। এটা হলো আমার আর ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটা বস্তুকে নিতেকৃত কাজ, সে বস্তুর কৃত্রিম উপগ্রহ হলে হতে পারে, তাহলে কৃত্রিম উপগ্রহ নিতেকৃত কাজ এটা। এখন আমরা যে তথ্য লিখেছি সেখান থেকে জি ক্যাপিটাল এম মানে পৃথিবীর ভর, স্মল এম মানে কৃত্রিম উপগ্রহের ভর, 1/r মানে পৃথিবীর ব্যাসার্ধ, তারপরে এইচ হলো ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, এটা আমরা বসাবো এবং ক্যালকুলেটরে মান বের করব। আশা করি তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো, ক্যালকুলেটরে মান বসিয়ে ক্যালকুলেটরের রেজাল্ট অবশ্যই বের করতে পারবে। তারপরে যদি বের করতে না পারো কমেন্টসে জানাবে, আমি তোমাদের বলে দেবো বা দেখাই দেবো। হ্যাঁ, নিশ্চয়ই পারো, ইন্টারমিডিয়েট তোমরা নিশ্চয়ই পারো আশা করি। তারপরে কেউ যদি না পারো দোষের কিছু না, জানাবে। এখন দেখো, এটা মান বসানোর পরে আমরা যদি ক্যালকুলেটরে করি আমাদের আমাদের কাজ আসে 5.68 10 জুল। এটা করলে মান বসানোর পরে করার পরে করবে, করে জানাবে যে কে কে পারছো। তাহলে আমার এই যে এই উচ্চতায় তুলতে কৃত্রিম উপগ্রহটার কাজের পরিমাণ এটা 3 মার্ক পেয়ে যাবে। কত সহজ! ফিজিক্সে পড়াশোনা করলে কেউ ফেল করে না। তাহলে আমরা 3 মার্কের অঙ্ক পেয়ে গেলাম। এরপরে আসো পরের অঙ্কে কি আছে? যে উদ্দীপকে উল্লেখিত বেগে, মানে একটা বেগ দেওয়া আছে, কি ওই উচ্চতায় স্থায়ীভাবে আবর্তন করতে পারবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও। তাহলে উপগ্রহটা যে বেগ দেওয়া আছে সেই বেগে ওই উচ্চতায়, মানে যে উচ্চতাটা আমরা জানি সেই উচ্চতায় আবর্তন করতে পারবে কিনা স্থায়ীভাবে সেটা দেখতে হবে। এখন দেখতে হবে যে এই উচ্চতায় তার বেগ কত। এই উচ্চতায় বেগ ভি সমান কি জানি? √r gm/r প্লাস এস। অর্থাৎ এই উচ্চতায় কোন কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ ভি নট অথবা শুধু ভি সমান √r gm/r প্লাস এস। জি এর মান জানো, এম এর মান জানো, আর এর মান জানো, এইচ এর মান জানো, মান বসাবে। মান বসানোর পরে ক্যালকুলেটর দিয়ে করবে, ক্যালকুলেটর দিয়ে করলে হয় কি ৩৮৯৪ মিটার পার সেকেন্ড। এটাকে যদি কিলোমিটার করো 1000 দ্বারা ভাগ করবে, তাহলে ভি নট বা ভি এর মান হলো 3.89। 1000 দ্বারা ভাগ করো, 1000 দ্বারা ভাগ মানে তিনটা ঘর ডান থেকে সরে যাবে, 1 2 3, অর্থাৎ এখানে দশমিক হবে, এটার এখানে দশমিক হবে, 3 এবং 8 এর মাঝখানে দশমিক হবে, তাহলে 3.89 কিলোমিটার পার সেকেন্ড। এই উচ্চতায় এই কৃত্রিম উপগ্রহটার বেগ লাগবে হলো 3.89 কিলোমিটার পার সেকেন্ড। যদি এই বেগ হয় তাহলে কৃত্রিম উপগ্রহটা স্থায়ীভাবে আবর্তন করতে পারবে। কিন্তু অঙ্কে ওই কৃত্রিম উপগ্রহের প্রদত্ত বেগ দেওয়া আছে 3.5 কিলোমিটার পার সেকেন্ড। এখন এই যে প্রদত্ত বেগ অঙ্কে দেওয়া আছে, সৃজনশীলে দেওয়া আছে 3.5, আর আমার ওই কক্ষে, এই উচ্চতায় কক্ষে কৃত্রিম উপগ্রহটার ঘোরার জন্য বেগ লাগে 3.89। তাহলে কে বড়, 3.5 নাকি 3.89? নিশ্চয়ই 3.89। প্রয়োজনীয় বেগ বেশি, দেওয়া আছে কম, তাহলে কি স্থায়ীভাবে ঘুরবে? না।
তাহলে প্রয়োজন হলো 3.89, কিন্তু ওই কৃত্রিম উপগ্রহের বেগ দেওয়া আছে 3.5। সুতরাং কৃত্রিম উপগ্রহটা ওই কক্ষপথে স্থায়ীভাবে আবর্তন করতে পারবে না, যে বেগ দরকার সেই বেগ নাই। তাহলে অবশ্যই 4 মার্কের অঙ্কে সৃজনশীলের যে 4 মার্কের যে অপশনটা আছে 4 নম্বরের, সেটা অবশ্যই অঙ্ক করার পরে এভাবে একটু ব্যাখ্যা দিবে, সে 1 লাইনের হোক 2 লাইনের হোক, অবশ্যই একটা ব্যাখ্যা দিবে। কি লিখবে? যেহেতু প্রদত্ত বেগ প্রয়োজনের চেয়ে কম, যখন কৃত্রিম উপগ্রহটা পৃথিবীকে কেন্দ্র করে চারপাশে ঘুরবে, সুতরাং সেখানে একটা কেন্দ্রমুখী বলের দরকার হবে। তাহলে বেগ যেহেতু প্রয়োজনীয় বেগ বেশি, প্রদত্ত বেগ কম, তাহলে কেন্দ্রমুখী বল বেশি দরকার। এই বেগ দিয়ে যে কেন্দ্রমুখী বল হবে সেটা কম হবে, তাহলে কেন্দ্রমুখী বলের ঘাটতি থাকবে। সুতরাং ওই কক্ষপথে এই 3.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ঘুরতে পারবে না, সে অভিকর্ষের টানে নিচে পড়ে যাবে, অর্থাৎ ওই কক্ষপথে সে স্থায়ীভাবে আবর্তন করতে পারবে না। তাহলে 5 সেকেন্ডের জন্য দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, গুরুত্বপূর্ণ অঙ্ক। ক্লাসটা ভালো করে খেয়াল করো, কৃত্রিম উপগ্রহের অঙ্ক, আর তোমার কোনো সমস্যাই থাকবে না, সব ধরনের কৃত্রিম উপগ্রহের অঙ্ক পারবে। এরপরে দেখো আরেকটা অঙ্ক। অঙ্কটা কি? দুটি কৃত্রিম উপগ্রহ, একটা এক্স আর একটা ওয়াই, দুটি কৃত্রিম উপগ্রহ যথাক্রমে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক 0.54, পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার কি 0.5 আর মানে অর্ধেক ব্যাসার্ধ, এবং 1.5 গুণ। ওয়াই কত? 1.5 গুণ, মানে 1.5 আর পৃথিবীর ব্যাসার্ধের 1.5 গুণ উচ্চতায় পৃথিবীকে আবর্তন করছে। এক্স গ্রহটির পর্যায়কাল 15 আওয়ার্স। এক্স গ্রহটার পর্যায়কাল অর্থাৎ পৃথিবীকে আবর্তন করে একবার 15 ঘন্টায়। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল। এখন আমরা কি কি দেওয়া আছে সেটা লিখব। এটা হলো এক্স কৃত্রিম উপগ্রহ, এটা হলো ওয়াই কৃত্রিম উপগ্রহ। তাহলে দেখো উপগ্রহ এক্স এর কি দেওয়া আছে? উপগ্রহের উচ্চতা, এক্স উপগ্রহের উচ্চতা 8.5 আর, আর এর মান আমরা জানি 6400 কিলোমিটার, তার অর্ধেক 3200 কিলোমিটার। কিলোমিটারকে ব্যাসার্ধ করবে, না করলেও করে নিবে, ব্যাসার্ধ করা কিলোমিটারকে মিটার ব্যাসার্ধ করে নিও না, এই অঙ্কে না করলেও চলবে, দেখে করা হয় নাই, অনুপাত আকার আসবে তো এর জন্য, আর ইচ্ছা করলে করে নিতে পারো। আচ্ছা দেখো, তাহলে এক্স উপগ্রহের সব দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে। দেখো এই 0.5 আর এটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, এই 0.5 আর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। আমরা বলেছি যে কোনো দূরত্ব কেন্দ্র থেকে চিন্তা করতে হবে, তাহলে দূরত্ব হলো 3200 কিলোমিটার। তাহলে আমার এক্স উপগ্রহটা যে ঘুরবে তার কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু কেন্দ্র থেকে, তাহলে কক্ষপথের ব্যাসার্ধ আর এক্স হবে কি পৃথিবীর ব্যাসার্ধ যোগ এই 0.5 আর, তাহলে একটা আর এর সাথে 0.5 আর যোগ করলে কি হবে? 1.5 আর 1.5 আর 1.5 আর এর মান বসাবে 6400 কিলোমিটার, দেখা যাবে যে এটা আসবে। আর পর্যায়কাল 15 ঘন্টা, প্রথম উপগ্রহটার পর্যায়কাল আছে কত? 15 ঘন্টা, তাহলে পর্যায়কাল টি এক্স ইকুয়াল টু 15 ঘন্টা। ওয়াই উপগ্রহের কি দেওয়া আছে? উচ্চতা 1.5 আর, তাহলে এইচ ইকুয়াল টু 1.5 আর, আর মানে 6400 কিলোমিটার বসাবে, ক্যালকুলেটরে করবে, এটা আসবে। কক্ষপথের ব্যাসার্ধ আর ওয়াই, কক্ষপথের ব্যাসার্ধ আর ওয়াই, ওয়াইটা ছোট্ট করে সাফিক্স, কক্ষপথের ব্যাসার্ধ আর নিচে ছোট্ট করে ওয়াই, আর ওয়াই সমান 1.5 উচ্চতা আর পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ একটা আর এর সাথে 1.5 আর যদি যোগ করো তাহলে কত হবে? 2.5 আর। এখন আর এর মান বসাও, তাহলে আসতেছে কত? 16,000 কিলোমিটার। অর্থাৎ ওয়াই উপগ্রহটি 16,000 কিলোমিটার কক্ষপথের ব্যাসার্ধ এই কক্ষপথে ঘুরছে। এটা কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, এই দূরত্বটা পৃথিবীর কেন্দ্র থেকে, আর এই দূরত্বটা পৃথিবীর পৃষ্ঠ থেকে, দুইটা কিন্তু আলাদা ব্যাপার। ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে চিন্তা করতে হবে, এটা মাথায় ঢুকায় রাখো। কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্র থেকে চিন্তা করবে অলওয়েজ, বারবার বলছি, এটা স্টুডেন্টরা ভুল করে তাই। এই ওয়াই কক্ষপথের আমাদের পর্যায়কাল জানা নেই, সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো,
তাহলে কোশ্চেনটা কি, এক্স উপগ্রহটির কক্ষপথের বেগ কত? এক্স উপগ্রহটির কক্ষপথের বেগ, যে কোনো কৃত্রিম উপগ্রহের কক্ষপথের বেগের সূত্র কি? ভি সমান √gm/r+s। তাহলে এস এর মান তুমি কিলোমিটারকে মিটার করবে, অঙ্ক করার সময় এই সূত্রে অবশ্যই কিলোমিটার বসানো যাবে না, মিটারই বসাতে হবে। তাহলে কিলোমিটারকে মিটার করে নিবে, ব্যাসার্ধকে মিটার করবে, এম এর মান কেজিতে জানো তুমি, ভিএক্স ক্যালকুলেটরে বসাবে, মান একটা বের হবে। মান যদি ক্যালকুলেটরে মান বসিয়ে, অবশ্যই খাতায় মান বসিয়ে দেখাতে হবে, মানগুলো এখানে বসিয়ে দেখাতে হবে, তারপরে রেজাল্ট লিখতে হবে। ঠাস করে রেজাল্ট লিখে দিলে কিন্তু হবে না, নম্বর কম পাবে। তাহলে মান বসিয়ে দেখাবে। তাহলে এক্স উপগ্রহের এক্স উপগ্রহের কক্ষীয় বেগ বা অনুভূমিক বেগ বা শুধু বেগ 6.46, এটা বের হবে মিটার পার সেকেন্ড, সেটাকে কিলোমিটার পার সেকেন্ড করতে হলে 1000 দ্বারা ভাগ করবে। তাহলে আমরা এক্স উপগ্রহের বেগ পেয়ে গেলাম। 3 মার্কের অঙ্ক শেষ। কত সহজ, আরো অসুবিধা নিশ্চয়ই থাকার কথা না, সবাই নিশ্চয়ই পারবে। এরপরে দেখো সৃজনশীল প্রশ্ন ঘ, কি আছে, উপগ্রহ ওয়াই কি পৃথিবীর কোন নির্দিষ্ট স্থানের সাপেক্ষে স্থির দেখা যাবে? পৃথিবীর কোন নির্দিষ্ট স্থানের সাপেক্ষে স্থির দেখা যাবে, তার মানে কি এই ওয়াই উপগ্রহটা ভূস্থির উপগ্রহ কিনা সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে ভূস্থির উপগ্রহ কিনা সেটা দেখার জন্য আমাদের কি হয়, এই ওয়াই উপগ্রহের পর্যায়কাল বের করতে হবে, অথবা ওয়াই উপগ্রহের উচ্চতা বের করতে হবে, যে কোনো একটা বের করে ভূস্থির কিনা যাচাই করা যাবে। আমরা উচ্চতা দিয়ে যে একটা ফটর মটর একটা সমীকরণ আছে, সেটা বড় দরকার নেই সেটা করার। আমরা কেপলারের তৃতীয় সূত্রের সাহায্যেও, যেহেতু এক্স উপগ্রহের পর্যায়কাল দেওয়া আছে, এক্স উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধ জানি, ওয়াই উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধ জানি, ওয়াই উপগ্রহের পর্যায়কাল জানি না, তাহলে আমরা কেপলারের তৃতীয় সূত্র অ্যাপ্লাই করতে পারি নির্দ্বিধায়। সুতরাং ওই উচ্চতা এইচ বা টি একটা যে বড় সমীকরণ আছে সেটা দিয়ে করা লাগবে না, এটা দিয়ে করলে হবে। ওটা দিয়ে করলে যে হবে না তা না, হবে। কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল টি সমান যে একটা সূত্র আছে তোমাদের দেওয়া আছে, সেটা দিয়ে করলেও, টি বের করলে ওয়াই উপগ্রহের তারপর 24 ঘন্টা কিনা সেটা যাচাই করলেও হবে, অথবা এই যে কেপলারের তৃতীয় সূত্র দিয়ে যাচাই করলেও হবে, একটা করলেই হবে, এটাই। তাহলে আমরা আর এক্স এর মান জানি, আর ওয়াই এর মানও জানি, আমি আর মান বসিয়ে আর এক্স না বের করলেও চলবে, কারণ এখানে যখন বসাবো অনুপাত আকার আছে, কাটা যাবে, মান বসাইলেও দোষ নাই, কিন্তু শুধু শুধু অনর্থক বসানোর দরকার কি, দরকার নাই দেখে বসাবো না, আর বসাইলেও কোনো অসুবিধা নেই। আর টিএক্স এর মান জানি 15 ঘন্টা, ঘন্টাই রাখবো যেহেতু অনুপাত আকারে আছে, আমি যদি টিএক্স ঘন্টায় হয় তাহলে টি ওয়াইও ঘন্টায় হবে। কিন্তু ওই যে টি সমান কৃত্রিম উপগ্রহের বেগ টি সমান আর একটা সূত্র আছে 2π r+h/v, সেখানে কিন্তু আমাকে সব আবার বিটারে এসআই পদ্ধতি নিতে হবে, এখানে নিতে হবে না কারণ এটা অনুপাত আকারের সূত্র, এজন্য। আচ্ছা যাই হোক, এখন এই সূত্র থেকে আমরা কি জানি, এই ry/rx হোল কিউব লিখতে পারি, আর এই পাশে স্কোয়ার আছে, স্কোয়ারটা আমার দরকার নাই, আমি টি ওয়াই বার করবো, তাহলে স্কোয়ার থেকে পরে কথা বলো না, টি স্কোয়ারটা আমি কি ওই পাশে নিলে কি 3 নিচে চলে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি, টি ওয়াই সমান, তোমরা কেপলারের সূত্র নিশ্চয়ই জানো, t1² / t2² সমান r1² / r2², এরকম একটা সূত্র আছে, সেখান থেকে এটা লিখতে পারি। ওয়াই আগে লিখছি, তাহলে ওয়াই উপরে হবে, এক্স নিচে হবে। এখন দেখো টি ওয়াই সমান কি হবে, টি এক্সটা ওই পাশে চলে যাবে, টি এক্স আর এই স্কোয়ার সেটা কিন্তু এটার 3/2, দেখছো, আগে লিখবো টি ওয়াই বাই টি এক্স হোল স্কোয়ার সমান আর ওয়াই বাই আর এক্স হোল কিউব, তারপরে স্কোয়ারটা টি ওয়াই বাই টি এক্স, স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে আর ওয়াই বাই আর এক্স হোল টু দি পাওয়ার 3/2, নিশ্চয়ই বুঝেছ। তারপরে টি ওয়াই সমান হবে, টি এক্সটা গুণ হয়ে যাবে, টি এক্স গুণ এই মানগুলো বসাবে এরকম, তারপরে এটা
অসুবিধা হওয়ার কথা না, ইন্টারমিডিয়েটের মান এটা থেকে এই ইকুয়েশনটা বের করা না পারলে জিজ্ঞেস করবে। এখন দেখো, তাহলে এটা ক্যালকুলেটরে করার পরে দেখা যায় টি ওয়াই আসে, ক্যালকুলেটরে পাওয়ার দিয়ে এটা করবে, পাওয়ার 1.5 পাওয়ার জানো, ক্যালকুলেটরে নিশ্চয়ই বের করতে পারো। টি ওয়াই সমান আসে 32.3 ঘন্টা, আর ভূস্থির উপগ্রহের আবর্তনকাল হতে হবে 24 ঘন্টা। তাহলে এই যে ওয়াই উপগ্রহ, তার আবর্তনকাল বেশি, তাহলে পৃথিবীর কোনো জায়গা থেকে স্থির দেখা যাবে না, অর্থাৎ ওয়াই উপগ্রহটি ভূস্থির উপগ্রহ নয়, সেটা ব্যাখ্যা করবে। যেহেতু ওই উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা নয়, তাই পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানের সাপেক্ষে স্থির দেখা যাবে না, অর্থাৎ ভূস্থির উপগ্রহ নয়। তাহলে 4 মার্কের সুন্দরভাবে পেয়ে যাবে। 4 মার্কের জন্য অবশ্যই ব্যাখ্যা লিখবে। একটু চিন্তা করার জন্য সময় দিলাম তোমাদের। কি করা হয়েছে দেখো। এরপরে দেখো সৃজনশীল 3 কি আছে, একটি 800 কেজি ভরের কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উচ্চতায় একটি কক্ষপথে স্থাপন করা হলো, 1000 কিলোমিটার উচ্চতায়। পরবর্তীতে বিশেষ প্রয়োজনে একে 2000 কিলোমিটার অর্থাৎ উচ্চতা চেঞ্জ করে ফেলা হয়েছে, 2000 কিলোমিটার উচ্চতায় নতুন একটি কক্ষপথে স্থানান্তর করা হয়। তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখো, উপগ্রহের ভর দেওয়া আছে 800 কেজি, লিখবে। তারপরে আছে 1000 কিলোমিটার উচ্চতায় ছিল, তার মানে প্রথম কক্ষপথের উচ্চতা h1 1000 কিলোমিটার, কিলোমিটারকে মিটার করবে, আরো 1000 দ্বারা গুণ, দ্যাট মিনস 10⁶ মিটার। দ্বিতীয় কক্ষপথ কত, 2000 কিলোমিটার, দ্বিতীয় কক্ষপথ 2000 কিলোমিটারকে মিটার করবে, আরো 3টে শূন্য আসবে, তার মানে 10⁶ মিটার। তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ r1, r প্লাস h1, r প্লাস h1 বের করবে, আর এর মান বসাবে, h1 এর মান বসাবে, r প্লাস h1 বের করবে। এরপরে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ r2, r প্লাস h2, আর এর মান বসাবে, h2 এর মান বসাবে, r2 এর মান বের করবে। এরপরে প্রথম কক্ষপথে আমাদের কি চেয়েছে, প্রথম কক্ষপথে উপগ্রহটির মোট শক্তি কত ছিল, অর্থাৎ একটা কক্ষপথে যখন একটা উপগ্রহ থাকে তার মোট শক্তি কত, সেটা এই অঙ্কটার মাধ্যমে শিখে যাবে তুমি। সে প্রথম কক্ষপথে মোট শক্তি বলুক আর দ্বিতীয় কক্ষপথে মোট শক্তি বলুক, তুমি যদি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা জানো, তাহলে কক্ষপথের শক্তি তুমি বের করতে পারবে, যে কোনো কক্ষপথের শক্তি বের করতে পারবে। কক্ষপথে মোট শক্তি মানে হলো গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। এখন কক্ষপথে মোট শক্তি যদি বলে, এর আগের একটা ক্লাসে তোমাদের দিয়েছি, মোট শক্তি বললে সূত্রে এখানে মাইনাস দিবে। মোট শক্তি ই টোটাল সমান কি হবে, শুধু ই লিখলেও হবে, ই টোটাল সমান কি মাইনাস gmm/2 × r+h। এখন যেহেতু প্রথম কক্ষপথ, এই জন্য আমি h1 দিলাম। এমনি মূল সূত্র ই টোটাল সমান -gmm/2 × r+h, প্রথম কক্ষপথ, এই জন্য h1। তাহলে এই সূত্রটা মুখস্থ করবে। এখন তুমি সব মান জানো, মান বসাবে, ক্যালকুলেটরে করবে। ঋণাত্মক চিহ্ন মানে হলো উপগ্রহটি পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র দ্বারা আবদ্ধ রয়েছে। টোটাল শক্তি চাইলে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে, এটা মনে রাখবে, মাইনাস চিহ্ন দিতেই হবে তোমাকে। তাহলে প্রথম কক্ষপথে এই মানগুলো বসানোর পরে ক্যালকুলেটর মানগুলো বসিয়ে অবশ্যই দেখাবে, ক্যালকুলেটরে করবে, মান আসে এটা -2.16 × 10⁻10 জুল। তাহলে প্রথম কক্ষপথে উপগ্রহটার মোট শক্তি এটা। তাহলে কোনো কক্ষপথে উপগ্রহের মোট শক্তি কত হয়, এই অঙ্কটা করলে তুমি যে কোনো কক্ষপথে পারবে। তাহলে একটা টাইপ শেখা হয়ে গেল। এরপরে দেখো, কক্ষপথ পরিবর্তনের ফলে উপগ্রহটির পর্যায়কাল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। কক্ষপথ যখন চেঞ্জ হয়ে গেল, নিশ্চয়ই তার পর্যায়কাল চেঞ্জ হয়ে যাবে, সেটা কত চেঞ্জ হবে এবং শতাংশে বের করবো সেটা। তাহলে কক্ষপথ পরিবর্তনে পর্যায়কালের পরিবর্তন হয়, অবজেক্টিভ, কক্ষপথ পরিবর্তনে পর্যায়কালের পরিবর্তন হয়। এখানেও আমরা কেপলারের সূত্রের সাহায্যে পর্যায়কাল বের করব।
কৃত্রিম উপগ্রহের যে পর্যায়কালের সূত্র আছে সেটা দিয়েও করা যাবে, তাহলে 2 ধাপে করতে হবে, তার চেয়ে এটা বেটার, এটা দিয়ে করব। কেপলারের তৃতীয় সূত্র অনুসারে পর্যায়কালের হিসাব করার জন্য আমরা কি সূত্র ব্যবহার করব? T1 স্কয়ার বাই T2 স্কয়ার সমান R1 কিউব বাই R2 কিউব মুখস্থ করবে। তাহলে T1 বাই T2 স্কয়ারটা ওই পাশে পাঠাইয়া দাও, R1 বাই R2 হোল কিউব 3/2। এখন R1 এর মান তথ্যে লেখা আছে, R2 এর মান তথ্যে লেখা আছে, কিলোমিটারকে মিটার না করলেও চলবে, মিটার করলেও কোনো অসুবিধা নাই। R2 এর মান আমরা যাই সব জানি, তাহলে T2 বাই T1 সমান কি হবে? R2 এর মান বসাবে, R1 এর মান বসাবে, 3/2 মানে 1.5। ক্যালকুলেটরে এখন এটা এই ভগ্নাংশ আকারে লিখে ব্র্যাকেট দাও, ভগ্নাংশ লেখো, পাওয়ার দাও 1.5 এবং ক্যালকুলেটরের সমান চিহ্ন চাপো, দেখো 1.21 আসে। তাহলে T2 বাই T1 সমান কি? 1.21। T2 উচ্চতা বেশি, তাহলে অবশ্যই পর্যায়কাল বেশি হবে। T1 উচ্চতা কম, পর্যায়কাল কম হবে। T2 বাই T1 একের চেয়ে অনুপাত বেশি, তার মানে T2 বড়, T1 ছোট, এটাও জানবে। তাহলে T2 সমান কি হবে? T1 টাকে ধাক্কা দিয়ে এটার উপরে, T1 এপাশে নিচে আছে, বাম পাশে নিচে আসছে, ডান পাশে নিয়ে যাও, ডান পাশে নিয়ে গেলে উপরে হবে, অর্থাৎ T2 সমান এই 1.21 এর সাথে এই T1 টা যোগ হবে, গুণ হবে, তাহলে 1.21 ইন্টু T1। এখন T1 এর মান জানো তুমি, সেই মানটা বসাও এবং করো, দেখো। তাহলে কক্ষপথ বৃদ্ধি পাইছে, পর্যায়কাল বৃদ্ধি পেয়েছে, এগুলো অঙ্ক মনে রাখবে। পর্যায়কাল যে শতাংশে বৃদ্ধি পায় সেটা কিভাবে করে? যে কোনো শতাংশ পরিবর্তন বের করার উপায় হলো পর্যায়কালের শতকরা পরিবর্তন সমান, শতকরা পরিবর্তন সমান কি হবে? ডেল টি সমান T2 minus T1 divided by T1 into 100%। পর্যায়কালের শতকরা পরিবর্তন সমান বড়টা বিয়োগ ছোটটা, বড় হলো T2 বিয়োগ T1 ডিভাইডেড বাই আগে কি ছিল মানে T1 ডিভাইডেড বাই T1 into 100%। তাহলে সেটা করলে পরে কত আসে? 21% আসে। এগুলো অবজেক্টিভও আসে এবং 4 মার্কের কোশ্চেনে আসে। তাহলে পর্যায়কাল বৃদ্ধি পায় উচ্চতা বাড়লে, আর কক্ষপথের বেগ হ্রাস পায়, কক্ষপথের বেগ হ্রাস পায়। তাহলে আমাদের পর্যায়কালের পরিবর্তন, শতকরা পরিবর্তন আমাদের কি হবে? লিখে দিলাম ডেল টি সমান হবে বড়টা বিয়োগ ছোটটা, বড় কত? T2 বিয়োগ T1 ডিভাইডেড বাই আগে কত ছিল? T1 গুণ যে কোনো শতকরা পরিবর্তন এভাবে করতে হয়, বিয়োগ ভাগ আগে কি ছিল? গুণ 100%। এটা যে কোনো পরিবর্তনের শতকরা এভাবে বের করার নিয়ম। তাহলে তোমরা 5 সেকেন্ড দেখো। আজকে আমরা এই 3টে ক্রিয়েটিভই করব। কৃত্রিম উপগ্রহের আরেকটা অঙ্ক নিয়ে আরেকটা ক্লাস নেব। এই 2টা ক্লাস যদি করো, কৃত্রিম উপগ্রহের আর কোনো অঙ্কই তোমাকে আটকাতে পারবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।